মানুষকে সহায়তা করা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া, কিন্তু সেখানেই যদি ঘটে যায় মর্মান্তিক ঘটনা, তাহলে তখন কি হয়? কর্মস্থলে গিয়ে মৃত্যু হয়েছে কার? একজন মহিলা ডাক্তারের। এমনটা তো হবার কথা ছিল না। স্বপ্ন দেখেছিলেন বড় চিকিৎসক হওয়ার, এই সমাজের সেবা করার, কিন্তু যে ঘটনা ঘটে গেছে আরজি করে, তার নিন্দার ভাষা নেই। রাজনীতি আছে, রাজনীতির আঙিনায় প্রতিবাদের ভাষা হয় না। প্রতিবাদের পথ কিন্তু ভিন্ন ভিন্ন হলেও কোথাও যেন সদর্পে ঘোষণা হয়। আর যখন মহিলারা রাত জাগে, রাজপথের দখল নেয়, রাতের দখল নেয়, তখন তো সেই প্রতিবাদ এক অন্য মাত্রা পায়। সেই প্রতিবাদীদের নিয়েই আজ আমরা সমস্ত রাজনীতির রং ভুলে আমরা আজ হাজির হয়েছি বড় বিতর্ক নিয়ে। আমি একদম চলে যাব যারা সমাজ গড়ার কারিগর, সেই শিক্ষিকার কাছে। বলছি, ভাষা কি? প্রতিবাদের ভাষা কি? একটাই ঘটনা নাকি একটা আরজি কর? অনেকগুলো প্রশ্ন। না, শুধু আমি বলবো যে কর্মস্থলে মেয়েরা যে এরকম হচ্ছে, মেয়েদের কর্মস্থলটা অনেকটা বিস্তারিত। একটা মেয়ে বাড়িতেও নিজের সংসারের কাজও করে, সেখানে সংসারের মধ্যেও কিন্তু কোনো বাজে পুরুষ থাকেন এবং সে সংসারের মধ্যেই তার মোলেস্টেশন হয়। কোনো এক পিস্তত দাদা, মাস্তুতো ভাই বা কোনো মানে কোনো শ্বশুরবাড়ির কোনো মানুষের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়, শারীরিকভাবে সে কষ্ট পায়, কিন্তু তাকে সংসারের মুখের দিকে তাকিয়ে সেই মানুষটির কথা কোনো দিন সে বলতে পারে না এবং তাকে চুপ করিয়ে রাখা হয়। তাহলে মেয়েদের তো কর্মক্ষেত্র, নিজের সংসারটা, সেই জায়গাটাতেও সে তো অসুরক্ষিত হয়। এবং এরকম পুরুষ আছে, মানে চতুর্দিকেই রয়েছে ছড়িয়ে, শুধু কর্মক্ষেত্রে নয়, চতুর্দিকে। মানে আমরা যখন কর্মক্ষেত্রে আসবার জন্য বাসে উঠছি, তখনও একটা এমন পুরুষেরও আমরা সম্মুখীন হই যে এমন কুৎসিতভাবে শরীরে ছুঁয়ে যায়, যেটা মনেই হয় যে সমাজটা এখনও অসুস্থই আছে। তো অসুস্থ মানুষজন, অসুস্থ মানসিকতার মানুষজন রয়েছে চতুর্দিকে ছড়িয়ে। এবং কর্মস্থল থেকে যখন আমরা বাড়ি ফিরি, একটা বড় নিজের বাড়ি হলে, নিজের যখন জমি হয়, তখন সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু যখন সেটা ফ্ল্যাট বাড়ি হয়, তখন দেখব যে সেই ফ্ল্যাটের মধ্যেও কেউ না কেউ লুকিয়ে রয়েছে সেই মেয়েটিকে, একলা মেয়েটিকে কিছু একটা ভাবে আক্রমণ করার জন্য। আজকে একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়েও আমরা স্বাধীন নই, আমাদেরকে রাতে পথে নামতে হচ্ছে। যে দেশের রাষ্ট্রপতি একজন নারী, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানেও কিন্তু নারীরা পথে নামছে শুধুমাত্র সুরক্ষার জন্য। তো আমি অবশ্যই বলবো, শুধু আরজি কর নয়, এই লড়াইটা যাতে আরজি করের বিচার পাওয়ার পরের দিন থেকে সুনিশ্চিত হয়, বা সেই মুহূর্ত থেকে সুনিশ্চিত হয় যে আর কখনো কোনো মহিলাকে দেশের কোথাও, রাজ্যের কোথাও ধর্ষিত হতে হবে না, ততদিন পর্যন্ত কিন্তু এই লড়াই আমাদের প্রত্যেকের, আমার মনে হয়, করা উচিত এবং করে চলতে হবে। তাই এই ঘটনা যদি বারংবার ঘটে, আমাদের দাবিগুলি যদি পূরণ না হয়, ভবিষ্যতে আমরা কিন্তু আবার পথে নামবো। সেই পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথছে না। আমরা এখনও সেই মেয়েরা পরাধীন, জানি না কতদিন এই পরাধীনতার শিকল পড়তে হবে। পথে এবার নামো সাথী তো আছেই, সলিল চৌধুরীর সেই বিখ্যাত গান। আজকে আমি একটু গাই না, একটু মানুষের গান। এই পৃথিবীর থেকে ওই আকাশ বড়, আকাশের থেকে বড় সূর্য তারা, সূর্যের থেকে আরো অনেক বড় শাশ্বত মানুষের স্রোতের ধারা, সেই মানুষের গান মোরা গাই, মোরা মানুষের জয়গান গাই। আসুন সবাইকে ভালোবাসি, শুধু পুরুষ নয়, মেয়েদের সমানভাবে ভালোবাসি। কেন আমরা ভালোবাসতে পারছি না? কেন আমরা এই রকম পিশাচের পাল্লায় আমরা পড়ে গেছি? আসুন পুরুষ মহিলা সবাই আমরা সমানভাবে যেন রাত্রিতে বেরোতে পারি এবং রাত্রির অধিকারটা যেন মেয়েদেরও সমান হয়, সেই আশাই রাখি। একজন অভয়ার মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য, গোটা দেশকে, কিন্তু এই ঘটনা তো হওয়ার কথা ছিল না। দিদি যেটা বলছিলেন যে মানুষের গান গায়, এইটাই কি মানুষের গান গাওয়া? এই রকমটা কি তোমরা দেখো? তোমরা যখন কর্মস্থলে যাও, বাড়ি থেকে একটা স্বপ্ন নিয়ে যাও,
না, এটা শুধু কর্মস্থলে নয়। আজকে যদি আমরা 28-30 বছর বয়সে গিয়ে পৌঁছে থাকি, ছোটোবেলা থেকে যেটা দেখেছি তাতে আমরা কোনোভাবেই কোথাও কখনো কোনো জায়গাতে সুরক্ষিত নই। আজ একটা ডাক্তারের মৃত্যুর জন্য আমরা পথে নেমেছি, হতে পারে এটা আমাদেরকে একত্রিতভাবে পথে নামিয়েছে। কোনো ডাক্তারের কাছে গিয়েও আমরা সুরক্ষিত নই। আমাদেরকে হয়তো জীবনে সেটাও অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছে যে সেটা আমরা লজ্জার কারণে বলতে পারিনি কাউকে যে এরকম ঘটনা ঘটেছে। শুধু ডাক্তার নয়, হয়তো একজন অল্প বয়সী ছেলে থেকে একজন বৃদ্ধ, সেই বৃদ্ধের বয়স 70 বছরও হতে পারে, কিন্তু তারও লালসার শিকার নারীরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে হয়ে চলেছে। আর কর্মক্ষেত্রের কথা বলছেন, একটা শিশুর কর্মক্ষেত্র কোথায় থাকে? একটা শিশু তার নিজের বাড়িতে, নিজের পরিচিত জনের মধ্যে থাকে, তার তো ওরকম কোনো কর্মক্ষেত্র থাকে না। তাকে যখন এগুলোর সম্মুখীন হতে হয়, তাহলে এটা কোনো ক্ষেত্র নেই, কর্মক্ষেত্র নেই, গৃহের ক্ষেত্র নেই, নিজের চেনা পরিচিত ক্ষেত্র, কোনো ক্ষেত্র নেই। এটা মানে যেন জন্মর মুহূর্তর পরের থেকে মৃত্যু পর্যন্ত আমরা অসুরক্ষিত। এই অসুরক্ষার থেকে মাঝে মাঝে মনে হয় যে মৃত্যুটা বোধহয় বেশি সুরক্ষিত আমাদের জন্য। এরকম ফিলিংসটা আসার কথা আমাদের অন্ততপক্ষে ছিল না, কারণ অর্ধেকটাই তো আমরা যদি না থাকি, তাহলে যারা আমাদেরকে এই অসুরক্ষাটা প্রদান করছে তারাও বোধহয় নারীদের কাছ থেকে না থাকলে, নারীরা না থাকলে তারা আসতো না। পুরুষদেরও ভাবা উচিত যে নারীরা না থাকলে তাদের অস্তিত্বই আসতো না। তাহলে তারা কাদেরকে অসুরক্ষিত করছে? তারা কি নিজেরা আদৌ সুরক্ষিত আছে যে তারা আমাদেরকে অসুরক্ষিত করে চলেছে? খুব বড় প্রশ্ন, খুব বড় একটা প্রশ্ন, যে যারা অসুরক্ষিত করছে তারাই কতটা সুরক্ষিত। একদম যেন অর্ধেক আকাশের একটা শব্দ একটা বলছে ও, যে তাহলে কি কেউ সুরক্ষিত নয়? দেখুন, সুরক্ষিত কেউ নয় এই কথাটা সত্যি মানে বলা যায় না, বলা এই মুহূর্তে। কারণ এরকম নয় যে শুধু মেয়েরাই রেফট হয়, ছেলেরাও হয়, ঠিক আছে, কিন্তু তারা তো বলতে আসতে পারে না, তারা তো বাইরে বেরোতে পারে না, কারণ তারা হবে এটা তাদের লজ্জা, ঠিক আছে। একটা ছেলে রেফট হয়েছে, সে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে বলতে। কিন্তু যেহেতু আমরা মেয়েকে নিয়ে বলছি, তাই মেয়েটাকে নিয়ে এখন একটু বলি। দেখুন, ছোট বড় মাঝারি বয়স্ক এরকম কিছুই না, মেয়েরা মেয়ে, তারা শারীরিক গঠনগত মেয়ে। তো এটা ভাবলে তো হবে না যে সামনে শারীরিক গঠনগত মেয়ে হিসেবে তাকে আমি মেয়েই ধরবো। সে ভোগ্যবস্তুও নয়, কোনো পণ্যও নয়। আজকে মেয়েকে সাজানো হয়েছে পণ্য হিসাবে। তাহলে আমাদের যদি সমাজটাকে সংস্কার করতে হয়, শিকড় কিন্তু অনেক ভেতরে আছে, সেই মূল শিকড়টাকে উৎপাটন করতে হবে, চিন্তাধারায় মানুষের ঢোকানো হবে। এই যে আমরা টিভি দেখি, মিডিয়া দেখি, অ্যাড দেখি, আপনারাই বলুন না অ্যাডে কেমনভাবে মেয়েদের পণ্য হিসাবে তুলে ধরা হয়। তাহলে এখান থেকে মেয়েরা যে পণ্য নয়, ভোগ্য নয়, কোনো জিনিস বিক্রির জন্য মেয়ের শরীরটা এতটা প্রয়োজনীয় নয়, সেটা ছেড়ে বেরিয়ে আসতে হবে। মিডিয়া যখন সজাগ হয়, মিডিয়া যখন সামনে নিয়ে আসে, তখন সেটা সামনে আসে। তাহলে যারা এই অসুরক্ষিত, কোথাও গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন, তারা কি আরও একটু বিদ্রোহী, আরও একটু সাহসী হলে ভালো হয়? সত্যি বলতে সাহসটা যোগায় সাধারণত পরিবারই। দেখুন, এই রাত জাগো, রাতের অধিকার নাও যে কর্মসূচিটি সব মেয়েরা পালন করেছে, সেখানেও কিন্তু সেই পুরুষটি পাশে ছিল যারা এসে রাত্রে তাদেরকে পৌঁছে দিয়ে গেছে সেই জায়গাটিতে যেখানে তারা প্রতিবাদ করবে, এবং সেখান থেকে অনেকটা রাতে নিয়ে গেছে। এমন কিছু হাত দরকার, এমন কিছু সঙ্গী দরকার যারা অর্ধনারীশ্বর রূপে পৃথিবীতে থাকবে এবং এই অসুস্থ মানুষগুলোকে একসঙ্গে লোপাট করবে পৃথিবীর আঙিনা থেকে। এমনই একটা দিনের আমরা প্রত্যাশী আছি, শুধু একা মহিলা নয়। একটা পুলিশ কি সমাজকে আরও একটু বেশি পাহারাদার হতে পারে সমাজের? কি মনে হয়? তাহলে কি এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, কিছুটা হলেও তো বন্ধ করা যেতে পারে? অবশ্যই প্রশাসনের তো হাত আছেই। আমরা আজকাল প্রশাসনের থেকে আস্থা হারিয়ে ফেলছি। কারণটা কি, আমি পরশু দিনেরই ঘটনা বলছি। যেদিনকে পুলিশও পালিয়ে যাচ্ছে, মানে কোথায় আমাদেরকে সুরক্ষা দেবে, সেই জায়গায় আমরা দেখছি সাধারণ মানুষের সাথে পুলিশও পালিয়ে গিয়ে নিজের আত্মরক্ষা করছে। তাহলে আমরা কোথায় সুরক্ষিত? আমরা নিজেদেরকে সুরক্ষার জন্য আমরা সবসময় পুলিশের উপর নির্ভরশীল, কিন্তু সেই পুলিশ আমাদের কোথায় সুরক্ষা দিচ্ছে? যদি সুরক্ষা দিত, তাহলে কি কর্মক্ষেত্রে ওই মেয়েটি আজ এইভাবে নির্যাতিত হতো কি? হতো না নিশ্চয়ই। তাহলে আমাদের সবার প্রথম যেটা দরকার, সেটা হলো কঠোর একটা শাসন ব্যবস্থা। আমাদের যে বিচার চাই, বিচারটা কি চাই? আমরা চাই যে আমরা নারী সুরক্ষা যেন পাই। আমাদের নারী সুরক্ষাটা সমস্ত দিক থেকে আমাদের পাওয়া চাই। কেন এমন বিচার রাখা হচ্ছে না বা এমন শাস্তি রাখা হচ্ছে না, যাতে পরবর্তীকালে সেই অপরাধীরা যখন এই অবস্থা করতে যাবে মেয়ের, দুবার ভাবে
এই একই অপরাধ যখন করতে যাচ্ছে তখন যেন ভাবে, সেই শাস্তির কথা ভেবে যেন তাদের কেঁপে ওঠে। শাস্তির কথা ভেবে যেন বুক কাঁপে। দিদি, এই বুক কাঁপাই তো সবাই দেখতে চায়, যে অন্তত ভয় পা। একদম। তবে পুলিশি ব্যবস্থাটা, প্রশাসনিক ব্যবস্থাটা আমি বলবো সব জায়গায় সমান নয়, সব প্রশাসনিক কর্তারা খারাপ নয়। হ্যাঁ, কিছু প্রশাসনিক কর্তা আছে আপ্রাণ চেষ্টাও করে, এবং সেটা তো শুধু আমাদের, এটা তো শুধু এই ব্যাপারটা তো শুধু আমাদের রাজ্যের নয়, এটা গোটা দেশের, গোটা বিশ্বের ব্যাপার। এটা মানে সাংঘাতিক একটা মানে ঘুণ, সমাজের ঘুণ ধরা, সমাজে যেন ঘুণ ধরেছে সেরকম ব্যাপার। সেই মানে সেই ঘুণটাকে কিভাবে মারা যায় তার জন্য প্রশাসনকে অনেক বেশি, প্রশাসন শুধু না, প্রতিটি মানুষকেই, শুধু প্রশাসনের দ্বারা কোনো কাজ হয় না, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। এবং তবে মানুষকে সচেতন করার জন্য আমাদের মেয়েদেরও অনেক ভূমিকা আছে, মেয়েদেরও অনেক ভূমিকা আছে, যে মানে কিভাবে আমরা সমাজটাকে ভালো রাখবো, সুস্থ রাখবো, এটা আমাদের মেয়েদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে, অনেক বেশি দায়িত্ব আছে আমাদের মেয়েদের, এটা আমি অন্তত মনে করি। আপনার চলার পথে আপনার গানের দুটো লাইন। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জলস্রোতের নানান মতের মনোরথের ঠিকানা, হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবেই পথ চেনা। আর কতবার নামতে হবে পথ চলতে? দেখুন, এই প্রশ্নটা তো সবথেকে বড় প্রশ্ন, আজকের দিনের সবথেকে বড় প্রশ্নই কিন্তু এটা। আর কতবার ঠিক নামতে হবে, আর কতবার নামলে আপনারা বুঝবেন যে সত্যি এবার সমাজের চিন্তাধারাটা বদলানোর সময় এসছে। যারা অ্যান্টি সোশ্যাল যারা রয়েছেন, বা যারা এই ধরনের কুমনোবৃত্তিযুক্ত লোকজন রয়েছেন, তারা কি এখন অবধি বুঝে উঠতে পারছেন না যে নারী শক্তি যদি একত্রিত হয় তাহলে আপনাদের কি ভয়ঙ্কর রূপ হতে পারে, আপনাদের কি ভয়ঙ্কর শাস্তি তারা একত্রিতভাবে দিতে পারে? আমার সত্যি এটা প্রশ্ন রয়েছে সকলের কাছে। আমার মনে হয় এটা আমার সকলের কাছে, সমস্ত সর্বস্তরে সকল শ্রেণীর মানুষের কাছে প্রশ্ন। আমরা কি শুধু সংভোগের বস্তু হয়েই রয়ে থাকবো? আমাদের কি পথে নামা ছাড়া আপনাদেরকে আর কোনো উপায় কি আপনারা আমাদের জন্য ছাড়বেন না? আপনার চোখে কি? দেখুন, আমরা সকলেই তো এখন অসুরক্ষিত। আমি আজকে একটা 37 বছরের মা, আমি একটা বাচ্চা মেয়ের মা। সে যখন সকালে স্কুল যায়, যতক্ষণ ও বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে ডিপ করে যে স্কুলে কিছু হলো কি না, রাস্তায় কিছু হলো কি না, কারণ সে তো যাওয়া আসার একটা রাস্তা আছে, কখন কোথায় কার চোখে পড়ে যাবে, কারণ সেগুলো তো সবই আমার চেনা। আমি তো নিজে সেগুলো দেখে এসেছি, কখনো হয়তো মুখ ফুটে বলতে পারিনি যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে। আজকে তো আমার মেয়ের সাথেও সেটা হতে পারে, এবং আজকে যা দেখছি তাতে তো ভেতরটা কেঁপে উঠছে, ঘুমোতে পারছি না। এটা যদি যেন না হয় সেজন্যই আমরা পথে নেমেছি। তোমার কি মনে হয়? দেখুন, ধর্ষণ তো একটা সামাজিক ব্যাধি, আর সমাজের পরিবর্তন তো একদিনে হয় না অবশ্যই। আর সেই জন্যই পথে নামা, যাতে সমাজের সেই কীটদেরকে পরিবর্তন করা যায়। এবং সেক্ষেত্রে প্রশাসনিক একটা দিক তো অবশ্যই রয়েছে, যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই সমস্ত কেসের ক্ষেত্রে থাকে, যাতে এরপর থেকে আর কেউ এই ধরনের কোনো কাজ করার আগে 10 বার ভাবে। সেটাই আমাদের একমাত্র চাওয়া এখন, যাতে জাস্টিস হয়, যাতে আর এরকমভাবে কোনো মানুষকে চলে না যেতে হয়। আমি চাই আমার মেয়ে যেন দৃঢ়ভাবে বলতে পারে, প্রতিবাদ করতে পারে, ওর সাথে যা ঘটনা ঘটবে সেটা যেন নির্ভয়ে সকলের সামনে আনতে পারে। আমায় দেখেও প্রতিবাদী হোক, রাস্তাটা প্রশস্ত হোক নারীদের, তারা অনেক 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 উপরে উঠুক, অনেক জায়গায় যাক। সমাজে যেভাবে পুরুষ থাকে সম অধিকারে অধিকৃত হয়ে যেন আমার মেয়েও প্রতিষ্ঠিত হয়, তাকে যেন ভয় পেতে না হয় যে আমি রাতে ডিউটি করব কি করব না। আমাকেও যেন না ভয় পেতে হয় যে আমার মেয়ে যদি প্রতিষ্ঠিত হয়ে গেলে রাতে, মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতার জন্য রাতেও ডিউটি করতে হবে, দিনেও করতে হবে, ভোরেও করতে হবে, রাস্তায় নামতে হবে, কোথায় যেতে হবে কোনো ঠিক নেই। ঠিক আছে, তাহলে সেই জায়গাটা যাতে সুরক্ষিত হয়, আজ আমরা প্রতিবাদ করব। তার জন্য আমরা যে রাস্তায় নেমেছি সেটা শুধু কথা নয় যে আমরা রাস্তায় নেমেছি, আমাদের এই প্রতিবাদের ধরে প্রশাসন হোক, যারা পারবে, যাদের ক্ষমতায় থাকবে তারা পরিবর্তন করো প্লিজ। আগামী প্রজন্মকে একটা সুরক্ষিত ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে একটা সুরক্ষিত ভবিষ্যৎ দাও।
সমাজ গড়ার কারিগর, সুরক্ষিত ভবিষ্যৎ কিভাবে আসবে? সত্যি বলতে প্রজন্ম থেকে একদম ছোট্ট থেকে শিশুদেরকে সুরক্ষার ব্যাপারটাকে আরও বেশি দৃঢ় করতে হবে আমাদের সকলকেই, এবং প্রত্যেক স্কুলে যেমন শিক্ষক শিক্ষিকারা শেখাবেন যে নিজেকে কিভাবে আত্মসুরক্ষার থেকেও বেশি পরিবেশটা কিভাবে সুরক্ষিতভাবে চালানো যায়, সেটা যে তোমরা পরিবেশে আর যেন অসুস্থ মানসিকতার মানুষ না তৈরি হয় সেই জায়গাটা আগে ঠিক করতে হবে। যে কোনো শিশু তো আর জন্ম থেকেই খারাপ হয়ে যায় না, বা জন্ম থেকেই সে একটা খারাপ চরিত্রের ছেলেও হয়ে যায় না। তাকে তো আস্তে আস্তে সে কোনো না কোনো পরিবেশ পাচ্ছে যেটাতে তাকে এই ধরনের একটা খারাপ ছেলেতে পরিণত করছে, সেই পরিবেশটাকে সমূলে শেষ করতে হবে। পুরুষ একটা ছেলেকেও শিক্ষা দিতে হবে এটা করা উচিত নয়, ধর্ষণ জিনিসটা ঠিক নয়, তুমি করবে না। এই জায়গাটা যেদিন ছেলের মাও শেখাবে, শিক্ষক শিক্ষিকারাও শেখাবে, সেই দিন হয়তো ছেলেটা বুঝতে পারবে যে মেয়েদেরকে শারীরিকভাবে উপভোগ করার বস্তু মেয়ে নয়। কিন্তু এই মুক্ত মনা চিন্তা ভাবনা, এটাই তো কোথাও একটা জায়গায় কোথাও একটা পর্দা পড়ে রয়েছে। এই পর্দা ওঠানোটা কি খুব সহজ? অসম্ভব। সম্ভব একমাত্র মেয়েরাই পারে করতে। মা হিসেবে বোন হিসেবে, ঠিক বলেছে নিবেদিতা, একদম। এবং মেয়েদেরকে সত্যি যে নিবেদিতা যে কথাটা বলো না, খুব দামি কথা, ছোট্ট থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। ছেলেদেরকেও যেমন ভালো শিক্ষা দিতে হবে, মেয়েদেরকেও সেরকম ভালো শিক্ষা দিতে হবে। এই ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে হবে। হ্যাঁ, একদম। যে একদম নয়, এখনকার দিনে সব একটা ছেলে, সেই জন্য যে যেটা করছে সেটাই আমাকে মেনে নিতে হবে। অন্যায়, এই অন্যায়টাকে মেনে নেওয়া, এই অন্যায় যতক্ষণ না মা বাবারা প্রতিরোধ করতে না পারবে, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, ততদিন কিন্তু সমাজের কোনো রকম দূর হবে না। অর্থাৎ ব্যাধি কিন্তু রয়েছে গোড়াতেই, যেটা একদম নিজের বাড়ির থেকে। এই জায়গাটা থেকে তোমারও কি তাই মত? অবশ্যই, কারণ ব্যাধিটা যদি গোড়াতে না থাকে তাহলে এভাবে তো গোটা গায়ে ছড়িয়ে পড়তে পারে না। এর তো শিকড়টা অন্য কোথাও রয়েছে, তা না হলে এই ব্যাধি এত শক্তিশালী হতো না, খুব সহজেই এই ব্যাধিকে সারানো যেত। কিন্তু যখন এটাকে বছরের পর বছর ধরে সারানো যাচ্ছে না, তখন বুঝতেই হবে যে ভীষণভাবে এটা একদম আমাদের ভেতরে ভেতরে রন্ধ্রে রন্ধ্রে গিয়ে কোথাও ঢুকে আছে। এটাকে সেই একেবারে গোটা রক্তের সাথে আমাদের মিশে গেছে। এবং সেটা শুধু আজকে নয়, আমরা হয়তো গল্প পড়েছি, উপন্যাস পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, এত কিছু জানছি, যেখানে একটা সময় গিয়ে দেখতে পাচ্ছি যে সীতাকে হয়তো বাধ্য হতে হচ্ছে যে আমি এবার মাটির তলায় ঢুকবো, আমি আর এই অপমানটা সহ্য করতে পারছি না। হয়তো তার এই প্রতিবাদের ভাষাটা অনেক পরে এসেছিল। শুনি রূপে সে নারী, শুনি বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন তিনি সিংহবাহিনী। জানো যদি জানো বলো প্রিয়ে, বলো তারি কথা। এই যে এই কথাটা সেই পুরুষের মনে জাগছে যে সেই মেয়েটাকে দরকার, যে মেয়েটা হচ্ছে বীর্যে পুরুষ এবং রূপে নারী। এমন করে আমাদের মেয়েদেরকে তৈরি করতে হবে, এবং সেই ছেলেগুলোকেও তৈরি করতে হবে যে এমন মেয়ের পাশে সঙ্গী হিসেবে থাকতে চায়। সঙ্গী হয়ে থাকো, সাথী হয়ে থাকো, যারা মেয়ে তাদেরকে অর্ধেক আকাশের সম্মানটুকু দাও। একদম সেটা বাড়ির চৌহদ্দি থেকে শুরু করে কর্মস্থল, শিক্ষানিকেতন, সর্বত্র। আর সেই দিনটা আসুক, আর মহিলাদের রাত জেগে প্রতিবাদ করতে হবে না, মহিলাদের নিজেদের জন্য আর চিৎকার করতে হবে না যে আমরা অসুরক্ষিত। আসলে সুরক্ষার ব্যবস্থাটা বাড়ির চৌহদ্দি থেকেই শুরু করতে হবে, এমনটাই বলছেন তারা। আজ বড় বিতর্ক এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।